সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি ওয়ে চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি লেভেলের সাধারণ গণিতের বহু নির্বাচনী নিয়ে সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজটাতে আমরা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সমাধান করা দেখিয়ে দেব। তো এই সিরিজের প্রথমেই আমরা সেট এবং ফাংশন অধ্যায়ের প্রথম অংশটা যেটা হচ্ছে 1.1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ 1.1 এর যে অবজেক্টিভগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব 30টা অবজেক্টিভ রাখার জন্য। 30টা অবজেক্টিভ দিয়ে আমরা একে একে করে আমরা সবগুলো অধ্যায় শেষ করব। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে শুরু করতে পারি যে আমরা একটু দেখে নেব যে কি কি প্রশ্নগুলো থাকবে এবং সেই প্রশ্নগুলোর সলিউশনগুলো। অর্থাৎ হচ্ছে আপনারা ইচ্ছা করলে এই প্রশ্নগুলোকে সরাসরি দেখে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং স্ক্রিনশট রেখে আপনি অঙ্কগুলো বাসায় করে তারপরে ভিডিওটা দেখতে পারেন। ইটস আপ টু ইউ। আমরা প্রথমে প্রশ্নগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা সমাধানে আসতেছি। প্রথম 6টা প্রশ্ন হচ্ছে এটা, এরপর প্রশ্নগুলো হচ্ছে এটা, এই 7টা, মোট 13টা, 14 থেকে 19, 20 থেকে 27 নং প্রশ্ন পর্যন্ত এটা, 28 থেকে 30 পর্যন্ত প্রশ্নগুলো হচ্ছে এটা। সো এই ছিল সম্পূর্ণ 30টা প্রশ্ন। আমরা একে একে সমাধানে চলে যাব। আপনার ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে আগে নিজে থেকে করে নিয়ে তারপরে ভিডিওটা দেখতে পারেন ইচ্ছা করলে। প্রথম 1 নং প্রশ্নটা বলছে যে বি সেটের পূরক সেট কোনটি সেটা নির্ণয় করো। আমরা জানি যে পূরক সেটের সংজ্ঞা অনুযায়ী যদি সার্বিক সেট থেকে কোনো সেটকে বিয়োগ করা হয় তাকে বলা হয় থাকে পূরক সেট। সো সার্বিক সেট কি ইউ, ইউ থেকে যদি আমি কোনো কিছু বিয়োগ করি তাহলে বি সেটের পূরক সেট বলছে, তাহলে ইউ মাইনাস বি। এখন ব্যাপারটা হচ্ছে যে ইউ মাইনাস বিটাকে আমরা কিন্তু এভাবেও লিখি ইউ বাই বি। সো এইটা হবে হচ্ছে পূরক সেট। এটা কোথায় আছে? আছে হচ্ছে ঘ নং প্রশ্নের অংশটাতে। এরপর আসি 2 নং প্রশ্নটাতে বলা আছে যে এ ইকুয়াল ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেট এর অর্থটা কি? যে সেই সেটের কোনো কিছু নাই। তাহলে এন অফ এ, যদি এ বলি ফাঁকা সেট তাহলে সেটা কি হবে? অবভিয়াসলি সেই ফাঁকা সেটটা হবে, তাই তো? তো এই জন্য আমরা বলি যে এন ইকুয়াল যখন ফাঁকা সেট, মানে এ ইকুয়াল ফাঁকা সেট, তাহলে পি অফ এ, পাওয়ার অফ এ, পাওয়ার সেট, এ সেটের পাওয়ার সেট হবে একটি। এটা অন্যভাবে বলা যায় যে আমরা জানি যে পাওয়ার সেট গুলো হয় 2 টু দি পাওয়ার n। সো 2 টু দি পাওয়ার n মানে কি? 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে 0, যেহেতু কোনো উপাদান নাই তার মানে 0, আর 0 হওয়ার কারণে এটার রেজাল্ট হচ্ছে 1। সো এভাবে আমরা বলতে পারি। তো তাহলে আমাদের অপশনে আছে খ নাম্বার হচ্ছে 1। সো খ হবে হচ্ছে এটার উত্তর। 3 নং প্রশ্নটা বলছে যে কোনো 3টি সেট a ইকুয়াল দেওয়া আছে 1 3, বি ইকুয়াল দেওয়া আছে 2 3 এবং সি ইকুয়াল দেওয়া আছে 3 4। সো এটা যদি হয় আমাদেরকে বলা আছে যে a ইনটু বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করো। সো বি ইউনিয়ন সি এটা যদি আমরা দেখি তাহলে 2 3 3 4। সো ইনস্ট্যান্টলি আমরা বলতে পারি যে বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 2 3 and 4, এই তিনটা। তো এই তিনটার সাথে আমাদেরকে গুণন করতে হবে 1 and 2 এ সেট যেহেতু। সো গুণনের নিয়ম অনুযায়ী কি একের সাথে সবগুলো, একের সাথে 1 2, তারপরে 1 3, তারপরে 1 4, এগুলো হবে হচ্ছে প্রথম একের জন্য। ঠিক একইভাবে 1 2 না, এটা 3, তারপরটা কি হবে 3 2 3 3 and 3 4। সো এই 6টা হবে হচ্ছে এটার জন্য উত্তর। সো আমরা দেখতে পারি যে 6টা আছে কোথায়? এখানে 4টা আছে, তার মানে এটা অ্যানসার না। এখানেও 4টা আছে, এটাও অ্যানসার না। এখানে 6টা আছে, মানে আমরা চেক করার দরকার নাই যে 1 2 1 3 এভাবে আছে কিনা। প্রথমত আমরা সাইডাই করে নেব যে 6টা আমাদের অ্যানসার থাকবে। এখানে প্রথমটাতে আছে 2টা, 2 ইনটু 3টা রাশিতে মোট থাকবে হচ্ছে 6টা। সো 6টা কোনটাতে আছে? সো 6টাতে আছে হচ্ছে এটা। আমি অঙ্ক করেও দেখালাম অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট টেকনিকটাও বুঝিয়ে দিলাম। সো গ নাম্বারটা হবে হচ্ছে এটার জন্য উত্তর। 4 নং প্রশ্নতে এ ক্রস অফ বি ইন্টারসেক্ট সি এর মান নিচের কোনটা? তাহলে এ এর মান আমাদেরকে এখানে দেওয়া আছে এটা 1 and 3, ইন্টারসেক্ট, তাহলে বি এবং সি এর ইন্টারসেক্ট যদি বলি তাহলে শুধুমাত্র 3 কমন। সো 1 একটা, তাহলে আমরা যদি বলি 3, সো শুধুমাত্র 3 এর সাথে গুণন করতে হবে কাকে? এ কে। এ দেওয়া আছে 1 and 3। সো এটা যদি ক্রস করি তাহলে 1 3, প্রথমটা আসতেছে 1 3, তারপরটা আসতেছে 3 3, তাই তো? সো আমরা যতটুকু শর্টকাটে লিখে
কাজ করা যায়, কেননা যত বেশি লিখবো তত বেশি আমাদের সময় লাগবে বৃত্ত ভরাট করতে। তাহলে 1 3 এবং 3 3 কোথায় আছে? আছে হচ্ছে 4 এর গতে। 5 নং প্রশ্নটাতে বলছে যে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি মানে ক্রস সি। তাহলে এ ইন্টারসেক্ট বি যদি বলি, এ এবং বি এর মধ্যে দুইটা কমন হচ্ছে কি 3, তাহলে 3 কমন, এর সাথে গুণন করতে হবে সি, সি তে আছে 3 and 4, 3 and 4। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি যে রেজাল্টটা হবে 3 3 and 3 4, 3 3 as well as 3 4। সো এই দুটো হচ্ছে এটার অ্যানসার। তো তাহলে 3 3 3 4 এটা কোথায় আছে? প্রথমটাতে ক নম্বরে আছে 3 3 and 3 4। সো এটা গেল পাঁচের। 6 বলা আছে এ এর পূরক সেটকে লেখা হয়, পূরক সেটকে কিভাবে? সি চিহ্ন যদি দিই তাহলে সেটাও হচ্ছে পূরক চিহ্ন, পূরক বোঝায়। এর মানে হচ্ছে যে ইউ মাইনাস সি, ইউ মাইনাস মানে সি না এ। ঠিক একইভাবে এর উপর যদি আমি একটা ছোট্ট টান দিতাম তাহলে সেটাও পূরক বোঝায়, সেটাও হচ্ছে ইউ মাইনাস এ। আবার ইউ মাইনাস এ কে ইউ বাই এ ও লেখা যায়। তাহলে এখান থেকে কি হবে? দেখুন ইউ এ আছে না, ইউ এ না, ইউ এ সি, তার মানে এটাই হবে হচ্ছে এটার জন্য উত্তর। এরপর আসুন 7 নং প্রশ্নটাতে। 7 নং এ বলা আছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7 8, মানে 1 থেকে 8 পর্যন্ত। আর এ এর মান দেওয়া আছে 2 4 6 8। তাহলে এ পূরক, অর্থাৎ এ সেটের পূরক সেট। সো সহজে আমরা 2 4 6 8 বাদ দিতে হবে। সো বলতে পারি 2 4 6 8 বাদ দিলে পারে 1 3 5 7। সো 1 3 5 7 কোথায় আছে? 1 3 5 7 আছে 7 এর খতে। তো তাহলে 7 এর খ হবে হচ্ছে এটা উত্তর। 8 এর বলা আছে a ইকুয়াল 1 3 5 7 9, তার মানে সকল বিজোড় সংখ্যা। এ প্রাইম বলা আছে 2 4 8 10 যদি হয়, এটা আলাদা প্রশ্ন কিন্তু সাথে সাথে না, আলাদা প্রশ্ন। 1 3 5 7 9 এবং এ প্রাইমের মান হচ্ছে 2 4 8 10। তাহলে দেখুন এর মান দেওয়া আছে এটা, আর এ বাদে বাকি সবগুলো হচ্ছে এ প্রাইমের মান কি ইউ মাইনাস এ, মানে এ বাদে বাকিগুলো হচ্ছে এগুলো। তার মানে আলটিমেটলি ইউটা কি হবে? এই অংশটা সহ এই অংশটা দুটো মিলাই হচ্ছে ইউ হবে। অথবা আমরা এভাবে বলতে পারি যে এটাকে এরকম, আমরা জানি এ প্রাইম ইকুয়াল ইউ মাইনাস এ। তাহলে এ প্রাইম প্লাস এ ইকুয়াল ইউ। তাহলে এ প্রাইমে যা আছে এবং এতে যা আছে সবগুলা একসাথে হবে হচ্ছে ইউ এর মান, তাই তো? তাহলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। সো 1 থেকে 10 পর্যন্ত কোনগুলো আছে সেটা একটু দেখি। 1 2 3 4 5 7 8 5 6 9, হ্যাঁ 6 9। সো 7 8 9 10। এখানে একটু দেখে রাখবেন যে হঠাৎ করে এখানে মাঝখানে কোনো একটা জিনিস নাই থাকলে কিন্তু এখানে দেখা যেত যে এখানে 6 দিয়ে দিত, আর একটা অপশন যদি দিত 6 দিয়ে দিত, তাহলে হঠাৎ করে না দেখে আমরা উত্তরটা দাগায় দিতাম। সো 8 এর এটা হবে হচ্ছে উত্তর ঘ নং। সো 8 এর ঘ। 9 বলা আছে নিচে তথ্যের আলোকে 3টি প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্নটা ক নং, x ইকুয়াল 1 2 3 4 5 y ইকুয়াল 2 3 5 6 7 যদি হয় তবে x মাইনাস y, x থেকে বিয়োগ করতে হবে y কে। তাহলে x এর ভিতর দুইটার মধ্যে কমন কমন কি আছে? এখানে 2 আছে, এখানে 2 আছে, সো 2টা বাদ। তারপরে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, বাকি কোনোটা কিন্তু এর সাথে ম্যাচ করে না, তাই তো? তার মানে এখানে অবশিষ্ট থাকলো কি 1 and 4। সো 1 and 4 এটাই হবে হচ্ছে 9 নং প্রশ্নের জন্য উত্তর, যে 1 and 4। অনেকেই আবার ই করে কি যে যেমন হচ্ছে 2 3 and 5 বাদ আছে, তারপরে 6 7 ও দিয়ে দেয়। সো এই জিনিসটা ভুল করবেন না, 1 4 6 7 এভাবে দিয়ে দেয়। আপনার এটা হচ্ছে বিয়োগ করতে বলছে, যেটা বিয়োগ করার অর্থ সেটা তো টোটালটা বাদই হয়ে যাচ্ছে, থাকলে বাদ হবে, না থাকলে পারে তো আরো বাদ হবে আলাদাভাবে। সো এটা 9 এর পরে আসলো 10। 10 বলা আছে x মাইনাস ইউ, x মাইনাস ইউটা মাত্র আমরা বের করছি, কি কি বের করছি? এই 1 and 4 হচ্ছে x মাইনাস ইউ। আর y মাইনাস x যদি বলি তাহলে y মাইনাস x, y এর সাথে x এর বিয়োগ যদি বলি y থেকে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 and 2 বাদ, 2 বাদ। তারপর হচ্ছে 3 আছে, এখানে 3 আছে, সো এই 3 বাদ। 5 আছে, এখানে 5 আছে, তাহলে এই 5 বাদ। এখানে 6 7, সো এখানে 6 7 নাই, তার মানে এটা হবে হচ্ছে 1 and 4
আর ইউনিয়ন 6 and 7, সো 1 4 এবং 6 7 এর ইউনিয়ন কি হবে 1 4 6 7, তাই তো? কমন আনকমন সব, যেহেতু এটা হচ্ছে আমরা বলতে পারতেছি যে এটা আমরা বলছি কাপ, তাই তো? আমরা বলছি যে কাপ, যে কাপটাতে সবাই চা খেতে পারবে, তাই তো? সো একই কাপে সবাই চা খেতে পারে, যার কারণে সবাই আসবে। সো এটা ছিল হচ্ছে 9 নং প্রশ্নের উত্তর। তাহলে উত্তরটা হবে 1 4 6 7, 1 4 6 7 আছে 10 এর গতে। 11তে আমরা যদি বলি যে মাইনাস বলছে, মাইনাস কি x ইউনিয়ন ইউ, বলা আছে x ইউনিয়ন y, তাহলে x এবং y দুটার কমন আনকমন সব নিতে হবে। সো 1 2 3, সো 1 2 3, এখানে 4 5 5 6 7, তার মানে 1 2 3 4 5 6 and then 7। তো এই কয়টা থেকে বিয়োগ করতে বলছে ইন্টারসেক্ট, ইন্টারসেক্টের মধ্যে কি কি আছে 1 আছে না, 1 নাই। সো তাহলে 1 বাদ, 2 আছে 2 আছে, 3 আছে 3 আছে, 4 নাই, তাহলে 4 বাদ, 5 5 আছে, আর এই 6টাও নাই, এই 7টাও নাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 3 এবং 5। সো 2 3 এবং 5 এই দুইটাকে বিয়োগ করতে হবে। যদি এই দুইটাকে বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে 2 বাদ, 3 বাদ এবং 5 বাদ, 1 4 6 7। সো 1 4 6 7 হবে এই প্রশ্নটার জন্য উত্তর। সো 11তে 1 4 6 7 আছে হচ্ছে খ নঙে। সো এটা হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। এখানে একটা শর্ট টেকনিক বলে দিই, শর্ট টেকনিক সেটা হচ্ছে যে যদি কোনো দুইটা মানের ইউনিয়নের থেকে দুইটা মানের ইন্টারসেক্ট বিয়োগ করতে বলে, তাহলে আপনি অটোমেটিক্যালি দেখবেন যে এই দুইটার মধ্যে কোনটা সিঙ্গেল আছে, একটা একটা করে আছে। তো তাহলে মানে একটা একটা করে যেটা থাকবে সেটাই হবে হচ্ছে এটার অ্যান্সার। অর্থাৎ প্রথমে আমি যে যাদেরকে কালো দিয়েছি যে 1 4 6 এবং 7, এই চারটা হচ্ছে এককভাবে ছিল, এই চারটাই কিন্তু আলটিমেটলি উত্তর। সো 12 নং প্রশ্নটাতে যাই। একটা সেট দেওয়া আছে a ইকুয়াল 7 7 3 5 5 হলে এর সমান সেট নিচের কোনটি সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখুন সমান সেটের বেলাতে একই সেটের ভিতরে যদি একাধিক বার থাকে দ্যাট ডাজন্ট ম্যাটার, আমাদের ভিতরে কি আছে এ আছে, সো এ বি লিখলে পারেও হবে। আমি একবার লিখি বা একাধিকবার লিখি এটা কোনো বিষয় না। সো এর সমান সেট হতে হলে আমাকে থাকতে 3 একবার থাকতে হবে, 5 একবার থাকলেই হবে, 7 একবার থাকলেই হবে। তাহলে 3 5 এবং 7 একবার করে আছে ক নং। সো এটাই হবে হচ্ছে এটার সমান সেট। 13 নং প্রশ্ন বলছে নিচের কোনটিতে সেটের সমতা দেখানো হয়েছে। সেটের সমতা বলতে কি বোঝায়, দুই বা ততোধিক সেটের উপাদান যদি, আপনারা লিখে রাখতে পারেন, দুই বা ততোধিক সেটের উপাদান যদি একই রকম হয়, মানে দুই একই সেট হয়, উপাদান সংখ্যা একই হয়, তবে তাদেরকে আমরা বলি সেটের সমতা। সেটের সমতা বোঝায়। তো তাহলে সেটের সমতার জন্য এখানে তাহলে কি আছে, এর মান হচ্ছে 2 4 6, এখানে আছে 4 2 6, 2 4 5, এখানে দেখুন 5টা নাই, তাই তো 5 নাই। সো খ নাম্বার নিতে পারতেছি না। 1 3 7, এখানে 7 3 2, 2টাও অতিরিক্ত চলে আসছে, সো এটাও নিতে পারতেছি না। দেন 1 3 5, এখানে 3 2 5, সো এখানকার 1টা মিসিং, এখানে নাই। শুধুমাত্র এখানেই দেখুন 2 4 6 এর জায়গায় এখানে 4 2 6 বলছে, যদিও তারপরে হচ্ছে এখানে যে তিনটা এখানেও কিন্তু ওই একই তিনটাই আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সেটের বেলাতে সেটের ক্রম যদি চেঞ্জ হয়ে যায় বা উলটপালট হয়ে যায় তাতে সেটের কোনো সমস্যা হয় না। অর্থাৎ 2 4 6 কে আমি 4 2 6 ও লিখতে পারি, তারপর 2 6 4 লিখতে পারি, অর্থাৎ এই তিনটা জিনিস ব্র্যাকেটের মধ্যে থাকলেই হবে, অন্য কিছু না। সেটের ক্রম মানে যদি ক্রম বদলায় যে কোনটা আগে কোনটা পরে, তাতে সেটের কোনো কিছু সমস্যা হয় না। সো এই জন্য 13 ক হবে হচ্ছে এটার উত্তর। আমরা 14 নং প্রশ্নটার দিকে তাকাই। এ ও বি পরস্পর নিশ্ছেদ হলে, নিশ্ছেদ বলতে বোঝায় কি যে একটা
একটার সাথে আরেকটার কোনো মিল নাই, তাই তো? তাহলে নিচের কোনটি সঠিক? এ ইউনিয়ন বি ইকুয়াল ফাঁকা সেট, না কখনোই না। ইউনিয়ন যখন করব তখন তো সব আসবে, অনেকগুলো মান আসবে। এ ইন্টারসেক্ট বি ইকুয়াল ফাঁকা সেট, এটা মেনে নেওয়া যায়, কেননা দুইটার মধ্যে যেহেতু কোনো সংখ্যা কমন না, নিঃছেদ বলতে বোঝা যাচ্ছে তাদের ভিতরে কোনো কমন কিছু নাই, তাহলে আমরা বলতে পারি যে 14 খ হচ্ছে এটার উত্তর। তো নিচের তথ্যের আলোকে 15 থেকে 17 নং প্রশ্নের উত্তর দিতে হবে। বলা আছে বি এর মান হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন, এন বলতে ন্যাচারাল নাম্বার, এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? আমরা বলতে পারি যে যাকে শুধুমাত্র ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা, যেমন 2, 3, 5, 7, 11 এরকম করে। সো এখানে বলা আছে 31 থেকে বড় এবং 37 থেকে ছোট। মৌলিক সংখ্যা 31 থেকে বড়, 37 থেকে ছোট। তাহলে এরকম কি আছে? 31 থেকে বড় 33 তো ভাগ যায়, 35 তাও ভাগ যায়, 37 তো নেওয়া যাবে না, কেননা 37 এর সাথে ছোট বলছে। তাহলে এটাকে বি সেটটি কোন ধরনের সেট? এটা হচ্ছে কোন ধরনের সেট হবে? তো এখান থেকে আমরা কোনো উপাদান পাচ্ছি না। 31 থেকে 37 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই, 31 এর চাইতে বড় এবং 37 এর চাইতে ছোট। তার মানে এটা আলটিমেটলি কিন্তু ফাঁকা সেট, এর কোনো উপাদান নাই। তারপর বলছে তালিকা পদ্ধতিতে বি সেটটি নিচের কোনটি? যদি তালিকা পদ্ধতিতে, তাহলে তালিকা পদ্ধতিতে এটা ফাঁকা সেট। সো ফাঁকা সেট কোথায় আছে? এই যে ঘ নম্বরে আছে হচ্ছে আমাদের ফাঁকা সেট। সো 16 অ্যানসারটা হবে ঘ। বি সেটের উপাদান সংখ্যা কত? বলছে যে 17 নম্বর প্রশ্ন বলছে বি সেটের উপাদান সংখ্যা কত? যেহেতু ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই, সো উপাদান সংখ্যা 0। আমরা চলে যাব 18 নং প্রশ্নে। x প্লাস ওয়াই ইকুয়াল 3, x মাইনাস ওয়াই ইকুয়াল 1 যদি দেওয়া থাকে তাহলে x y কত? দেখুন দুইটার মধ্যে যোগ করলে আমরা এখান থেকে ই করে দেব y and y বাদ 3 and প্লাস 1, তার মানে 2x ইকুয়াল 4 হচ্ছে, বা আমরা বলতে পারি যে x ইকুয়াল 2। ঠিক একইভাবে যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে x আর x মাইনাস হচ্ছে, তাহলে 2y ইকুয়াল হচ্ছে 2y ইকুয়াল 2 পাওয়া যাচ্ছে, বা y ইকুয়াল তখন আসবে 1। সো আমরা এখান থেকে বলতে পারি যে 2 and 1, 2 and 1 কোথায় আছে অপশনে? দেখি 2 and 1 আছে 18 কতে। সো ক নংটা হবে হচ্ছে এই প্রশ্নটার জন্য। 19 নং প্রশ্ন, a ইকুয়াল দেওয়া আছে 9, 10, 11, 12 এর সেট গঠন পদ্ধতি। দেখুন 9 থেকে 12 পর্যন্ত, তাই তো সকল সংখ্যা দেওয়া আছে। সো তার মানে ন্যাচারাল নাম্বার 9 থেকে 9 কিন্তু আছে এখানে, তাহলে প্রথমটা বলছে 9 থেকে বড় এবং 12 থেকে ছোট। এই ধরনের প্রশ্নগুলোতে যখন বলবে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে উল্টায় নিয়ে আসতাম, যে এটার সাথে এটা কি ম্যাচিং করে, এটার সাথে এটা কি ম্যাচিং করে, এটার সাথে এটা কি ম্যাচিং করে, নাকি এটার সাথে এটা ম্যাচিং করে, কোনটার সাথে ম্যাচিং করে সেটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই এই পদ্ধতিটাকে বলা হয় অপশন টেস্ট পদ্ধতি। অপশন টেস্ট পদ্ধতি। তো তার মানে হচ্ছে 9 থেকে বড় 12 থেকে ছোট বলছে, কিন্তু এখানে তো 9 এবং 12 আছে, তার মানে এটা গ্রহণযোগ্য না। খ বলছে যে 9 এর সমান বা বড়, 12 সমান বা ছোট, তার মানে এটাই হতে যাচ্ছে অ্যান্সার 19 এর খ। সো এটা হচ্ছে অ্যান্সার হতে যাচ্ছে। বাকি অপশনগুলো একটু দেখি। 9 থেকে বড়, 9 থেকে 9 সমান বা 12 থেকে ছোট, 9 সমান বা বড়, 12 থেকে ছোট। সো এটা তো না, 12 সমান লাগবে। আবার এখানে বলছে 12 সমান কিন্তু 9 থেকে বড়, কিন্তু 9 সমান তো বলা আছে এখানে। সো অপশন অনুযায়ী আমরা বলতে পারি যে খ নং হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। এরপর চলে যাব 20 নং প্রশ্ন। 20 নং প্রশ্নটাতে বলছে যে সেট প্রকাশ করার প্রচলিত পদ্ধতি কয়টি? আমরা জানি যে সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, এক হচ্ছে তালিকা পদ্ধতি আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এর পাশে আপনারা লিখে রাখতে পারেন যে এক তালিকা পদ্ধতি, তালিকা, আর দুই হচ্ছে সেট গঠন। সো এখানে দুই হচ্ছে এখানকার অ্যান্সার ক নং প্রশ্নটা 20 এর ক। 21 নং প্রশ্ন, সেট সম্পর্কে কে প্রথম ধারণা প্রদান করেন? আমরা জানি জর্জ ক্যান্টর সর্বপ্রথম ধারণা প্রদান করেন, তাহলে জর্জ ক্যান্টর হবে হচ্ছে এখানকার উত্তর। এবার বলছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে 60% পাশ করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? সো উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী, আসলে
প্রথমে বের করতে হবে অন্তত এক বিষয়ে পাশ করছে এরকম শিক্ষার্থী। অন্তত এক বিষয়ে পাশ করা শিক্ষার্থী কিভাবে হবে, এটা যোগ এটা হচ্ছে বিয়োগ, কেননা আমরা জানি যে n অফ m প্লাস n অফ b মাইনাস n অফ m ইন্টারসেক্ট অফ b। সো স্বাভাবিকভাবেই 80 যোগ 70 মাইনাস 60, তাহলে 70 থেকে 60 বিয়োগ করলে 10, 90, সো 90। তার মানে উভয় বিষয়ে ফেল করছে কতজন, 10 জন, 10%। সো 10% এখানে আছে কত, 22 এর কতে। সো এটা হবে হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। নিচের তথ্যের আলোকে 4টি প্রশ্নের উত্তর দিতে বলছে। 4টি প্রশ্ন। কোন এলাকার 140 জন লোকের মধ্যে 60 জন ইংরেজি পড়ে, 60 জন ইংরেজি, 45 জন আরবি, 20 জন আরবি ও ইংরেজি। দেখুন তাহলে উভয় ভাষা সম্পর্কে জানে। আমাদেরকে বলা আছে যে কতজন লোকের শুধু ইংরেজি সম্পর্কে ধারণা আছে। সো সেম, যে শুধু ইংরেজি সম্পর্কে যখন আমরা ধারণা দিতে যাচ্ছি, তার মানে 20 জন হচ্ছে আরবি এবং ইংরেজি জানে, তাই তো? তাহলে 60 জন হচ্ছে ইংরেজি জানে, 20 জন হচ্ছে আরবি এবং ইংরেজি জানে, তাহলে 20 মাইনাস, সো আলটিমেটলি 40 জন হচ্ছে শুধু ইংরেজি। সো 40 কোথায় আছে, 23 এর খতে আছে হচ্ছে 40। এরপরের প্রশ্নটা কতজন লোকের শুধু আরবি সম্পর্কে, তাহলে আরবি বলতে 45 থেকে বিয়োগ হবে কাকে, দুইটাই যারা জানে, তাহলে 45 থেকে 20 বিয়োগ করলে 25 হবে হচ্ছে অ্যান্সার। 25 আছে 24 এর ঘতে। 25 বলা আছে কতজন লোকের একটি ভাষা সম্পর্কেও ধারণা নাই, তাহলে আগে বের করতে হবে অন্তত একটি। সো অন্তত একটি নিয়ম কোনটা, এই যে এটা দুইটার যোগফল বিয়োগ হচ্ছে দুইটার সমষ্টি, মানে হচ্ছে দুইটাই জানে এটার বিয়োগ। সো 60 যোগ 45 মাইনাস 20, তাহলে 45 থেকে 20 বিয়োগ করলে 25, 25 আর 60 মিলা হচ্ছে 85। 85 জন হচ্ছে অন্তত একটা ভাষা সম্পর্কে জানে। তাহলে মোট জনসংখ্যা কত, 140। সো 140 থেকে 85 যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে 5 আর হাতে আবার 1, 9, 9 আছে কত হলে 14 পাবো, 5, 55। সো আলটিমেটলি এখানে রেজাল্ট আসতেছে 25 ঘ, সেটা হচ্ছে 55 জন। এরপরে দেখুন বলছে কমপক্ষে একটি ভাষা সম্পর্কে ধারণা আছে এরূপ লোকের সংখ্যা আমরা কিন্তু আগে বের করছি, কমপক্ষে একটি সম্পর্কে আছে হচ্ছে 85 জন। সো হবে উত্তর 85 জন। সো এরপরে দেখুন 27 নং প্রশ্নে বলা আছে জর্জ ক্যান্টর কোন দেশের নাগরিক বা কোন দেশের গণিতবিদ ছিলেন, তিনি ছিলেন হচ্ছে জার্মান অধিবাসী, জার্মানির। সো 27 এর গ। এরপর বলা আছে এ ইউনিয়ন বি এর সেট গঠন পদ্ধতি নিচের কোনটি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন যখন আমরা বলবো তখন আমরা জানি যে অথবা ব্যবহার করি। সো ইউনিয়নের জন্য আমরা ব্যবহার করি অথবা। সো এবংটা কাটা, এটা বাদ। ঠিক একইভাবে এখানে কাটা আছে, তার মানে হচ্ছে এ এরকম হবে, এটা ইউনিয়ন বি কাটা, এটা আবার ঠিক একইভাবে এটা হবে, এটা ইন্টারসেক্ট এটা। সো আলটিমেটলি আসতেছে কোনটা, 28 এর খ। তারপরে সেট গঠন পদ্ধতিতে সেটের কয়টি উপাদান লেখা হয়, সেট গঠন পদ্ধতি প্রশ্নটা আমাকে বুঝতে হবে, কিন্তু সেট গঠন পদ্ধতি বলতে কোনটা বোঝায়, এই যে আমরা মাত্র যে অপশনগুলো দেখলাম সেটা বোঝায় হচ্ছে সেট গঠন পদ্ধতি। সো সেট গঠন পদ্ধতিতে কয়টা উপাদান লেখা যায়, শুধুমাত্র কিন্তু একটাই লেখা যায়, কেননা ব্র্যাকেটের ভিতরে কয়টা উপাদান আছে, এখানে এই টোটালটা কিন্তু একটা উপাদানই বোঝাচ্ছে, এটাকেও একটা উপাদানই বোঝাচ্ছে। সো সেট গঠন পদ্ধতিতে শুধুমাত্র একটা উপাদান লেখা যায়। সো ঘ নাম্বার হচ্ছে এটার উত্তর, ঘ নাম্বার। সো 30 নং প্রশ্ন বলা আছে x + 3 y - 5 = 5 and 3, তার মানে এখান থেকে দেখুন x + 3 = 5, y - 5 = 3। সো এখান থেকে y এর মানটা পাওয়া যাচ্ছে, 5 টা ওই পাশে গেলে y = 8। সো এই y এর মান 8, y এর মান 8 যদি এখানে বসাই তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 3 টা ওই পাশে চলে গেলে x = 5 - 3 মানে হচ্ছে 2, 2 and 8 হচ্ছে এটার উত্তর। সো 2 and 8 আছে 30 এর খ। সো এইটাই হবে হচ্ছে এই 30 নং প্রশ্নের উত্তর। আমি ভুল বলছি কিনা ঠিক বলছি সেটা আমরা একটু দেখাবো উত্তরগুলো সরাসরি
নিচে লিখে দেওয়া থাকবে, আপনার ইচ্ছা করলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে ট্রাই করতে পারেন। ট্রাই অ্যাট হোম, অবভিয়াসলি অবশ্যই বাসায় চেষ্টা করবেন। উত্তরগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি। এখানে মোট 30টা প্রশ্নের উত্তর আছে। সো আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে, আমি যদি সুস্থ থাকি, তাহলে এই অবজেক্টিভের ক্লাসটা চলবে এভরি সানডে। প্রতি রবিবারে ইনশাআল্লাহ আমরা একটা করে অবজেক্টিভের 30টা প্রশ্ন অন্তত সলভ করব। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে। যদি ভিডিও ভালো লেগে থাকে আর আপনারা কি ধরনের অবজেক্টিভ চাচ্ছেন সেটা একটু কমেন্টসে জানাবেন। যদি আপনারা কোয়েশ্চেন সলভ করে চান বা ব্যাখ্যার বিষয়গুলো, যেমন হচ্ছে এটা হচ্ছে মুখস্থ, জানি আমি, জানা কথা, আর এটা হচ্ছে অঙ্ক করে। সো অঙ্ক করে, ম্যাথ করে করে যেগুলো করতে হবে সেগুলো চাচ্ছেন, নাকি আসলে শুধুমাত্র যেগুলো মুখস্থ অবস্থাতে আছে সেগুলো চাচ্ছেন, নাকি এই দুইটার মিক্স করে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।